এক গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। তার ছিল একটি ছেলে। ছেলেটাও তার বাবার সাথে কাঠ কাটত এবং বাজারে গিয়ে বিক্রি করত। এভাবে তাদের জীবন কাটছিল। আচ্ছা বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি কথা বলতে চাস তুই? আচ্ছা বাবা, আমার মা কোথায়? এই কথা শুনে ওই কাঠুরের মনটা খারাপ হয়ে গেল এবং চুপ হয়ে গেল। বাবা, চুপ হয়ে গেলে কেন? আসলে বাবা, তুই যখন অনেক ছোট ছিলি তখন তোর মা মারা গিয়েছিল। কিভাবে আমার মা মারা গেল বাবা? একদিন তোকে বাসায় রেখে আমি আর তোর মা জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম। আর কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছিল। আর সেই কারণে তোর মাকে আমি বলেছিলাম সন্ধ্যা হয়ে গেছে, সে যেন বাড়ি ফিরে যায়। তোর মা যখন এই জঙ্গলের পর থেকেই ফিরছিল, হঠাৎ কি আমি এক বাঘের গর্জন শুনতে পেলাম এবং আমি যা দেখলাম গিয়ে। বাবা, চুপ হয়ে গেলে কেন? তারপর কি হলো? আমি গিয়ে দেখলাম তোর মায়ের মৃতদেহ জঙ্গলে পড়ে আছে। হ্যাঁ, আর তোর মা মারা যাওয়ার পরে তোকে অনেক কষ্টে সৃষ্টে আমি তোকে মানুষ করেছি। কৃষ্ণা কান্না করতে করতে তার বাবাকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে বাবা ছেলে দুইজনে কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা হলো। আচ্ছা বাবা, এখানে কোন জায়গায় আমার মাকে বাঘে আক্রমণ করেছিল? বাবা, জঙ্গলে আসলে এদের কথা আর বলো না। জঙ্গলে এসব হিংস্র জানোয়ারদের কথা মুখে আনতে নেই। আচ্ছা বাবা, ঠিক আছে। তারা জঙ্গলে কাঠ কাটতে লাগলো। কাঠ কাটতে কাটতে অন্ধকার নেমে এলো। বাবা, অন্ধকার তো হয়ে গেল, এবার তাড়াতাড়ি চলো, না হলে কোনো হিংস্র জানোয়ার আমাদের আক্রমণ করতে পারে। কৃষ্ণা এবং তার বাবা হরিদাস মাথায় কাঠ বোঝাই করে টিপ টিপ পায়ে হাঁটতে লাগলো। কৃষ্ণা, আস্তে আস্তে হাঁটো, কোনো আওয়াজ করো না। আওয়াজ হলে কিন্তু হিংস্র জানোয়াররা বুঝে যাবে যে আমরা এখানে আছি। ঠিক আছে বাবা। এই অন্ধকার জঙ্গলে বাবা ও ছেলে দুজনে হাঁটতে লাগলো। হঠাৎ কৃষ্ণ গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। হ্যাঁ, এই রে, বললাম একটু দেখে শুনে চল, নে তাড়াতাড়ি ওঠ। তখন কৃষ্ণা উঠে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে এক ভয়ঙ্কর বাঘ তাদের সামনে এলো। বাবা, বাঘ! বাবা দৌড়া! কৃষ্ণ এবং তার বাবা হরিদাস দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়লো। ও, খুব জোর বাঁচা বেঁচে গেছি বাবা আজকে। হ্যাঁ রে, এই বাঘটাই তোর মাকে মেরেছিল। এবার থেকে একটু সাবধানে জঙ্গলে কাঠ কাটতে হবে। ওহ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আর রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। কৃষ্ণ এবং তার বাবা হরিদাস অনেক সাবধানে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো এবং বাজারে বিক্রি করত। এভাবে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারা অনেক বড় লোক হয়ে গেল। হঠাৎ একদিন তাদের বাড়িতে এক সন্ন্যাসী এলো। ও বাবা, আরে এই ভর দুপুরে কে এত চিৎকার করছে? ও বাবা, কিছু খাবার হবে? আজ 5 দিন হয়ে গেল, তেমন কিছু পেটে পড়েনি। না না, আমার ঘরে কোনো খাবার নেই। যাও, একদম বিরক্ত করো না। এত বড় বাড়ি তোমার, আর তুমি বলছো তোমার কাছে খাবার নেই? একটু একটু দাও না বাবা। যাও তো, একদম বিরক্ত করো না। আরে এই তো দেখি মহা বিপদে পড়লাম। আরে খাবার তো আমার সব, আর থাকলেও বা কি, আপনাকে আমি কেন দিতে যাবো? এই জানতো, আর কিছুক্ষণ পর আমার ছেলে আসবে, তার জন্য খাবার তৈরি করতে হবে। যে ছেলের জন্য তুমি এত কিছু করছো, তুমি দেখে নিও, এই তোমাকে একদিন ঘর ছাড়া করবে। তখন তুমিও আমার মতো এরকম রাস্তায় খাবার চাইবে সবার কাছে। আরে জানতো, শুকরের সব হিসাবে গরুর কিচ্ছু হয় না। কি একটা মুশকিলে যে পড়লাম। এই কথা বলে ওই সন্ন্যাসী চলে গেল। কিছুদিন পর বাবা, আমার তো বয়স হয়েছে, আর এখন তো রান্না বান্নাও করতে পারি না ভালো করে। আর কি বলবো, আর এত কিছু মনেও থাকে না। আর এখন তো তোর বিয়ের বয়সও হয়েছে, আর ঘরে একটা মহিলারও দরকার। তাই ভাবছি তোকে একটা বিয়ে করিয়ে দিই। বাবা, তুমি যা ভালো বুঝো করো। এই কথা বলে কৃষ্ণা কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর 2 দিনের মধ্যে অনেক বড় আয়োজন করে কৃষ্ণা বিয়ে দেওয়া হলো। অনেকদিন পর বাড়িতে একটা মহিলা আসলো। হ্যাঁ, এখন আমার আর রান্না বান্না করা লাগবে না, ঘর মোছা লাগবে না। এখন শুধু পায়ের উপর পা তুলে খাবো। একসময়
অনেক কষ্ট করেছি। অতঃপর বিয়ের 2 দিন পর কৃষ্ণা এক বিশেষ কাজে গ্রামের বাইরে চলে গেল। বাবা, আমি ব্যবসায়ের কাজের জন্য গ্রামের বাইরে যাচ্ছি। তুমি তোমার বৌমার একটু খেয়াল রেখো, কেমন? আচ্ছা বাবা, সাবধানে যাস, আর বৌমার আমি খেয়াল রাখবো। দুপুরবেলা হরিদাস খাবার দেওয়ার জন্য বৌমাকে ডাকল। বৌমা, বৌমা, কি রান্না করেছো? আমাকে একটু খাবার দাও তো। খাবার? কিসের খাবার? কেন বৌমা, দুপুরের খাবার রান্না করোনি? হ্যাঁ করেছি তো, এটা আমার জন্য করেছি। কি? কি? আমি কি আপনার বাড়িতে চাকর হয়ে এসেছি যে আমি রান্না করবো আর আপনি পায়ের উপর পা তুলে বসে খাবেন? এসব কি বলছো বৌমা? আমি তোমার শ্বশুর। আরে শ্বশুর তো কি হয়েছে, একটা তো কাজ করেন। আমার স্বামী দিন রাত পরিশ্রম করে আর আপনি শুধু বসে বসে খান। আজ থেকে বাড়ির সব কাজ করবেন আপনি, না হয় খাবার পাবেন নইলে পাবেন না। বউয়ের মুখে এইসব কথা শুনে হরিদাস কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং বট গাছের নিচে বসে কান্না করতে লাগলো। হা পোড়া কপাল, এত আশা করে ছেলেকে বিয়ে করালাম যে এবার একটু শান্তিতে বসে খাবো, তার হলো না। এই বয়সে এসেও নাকি কাজ করে খেতে হবে। এরপর থেকে হরিদাস বাড়ির সকল কাজ করতে লাগলো আর তার বৌমা বসে বসে পায়ের উপর পা তুলে জীবনযাপন করতে লাগলো। হঠাৎ একদিন তার ছেলে কৃষ্ণা বাড়িতে আসলো। ছেলেকে দেখে হরিদাস কেঁদে ফেলল। হরিদাস তখন কৃষ্ণকে সব খুলে বলবেন। ঠিক তখনই বৌমা বাইরে এলো এবং বলতে লাগলো, আরে তোমার বাবার এই ন্যাকা কান্না বিশ্বাস করো না তো। তোমার বাবার চরিত্র খুব খারাপ। তোমার বাবা এই বাড়িতে থাকলে আমি আর এক ফোঁটাও এই বাড়িতে থাকতে পারবো না বাবা না, এসব মিথ্যা তুই বিশ্বাস কর। তুই যাওয়ার পরে বউ আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো বাড়ির। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বাবা, তুমি এখান থেকে যাও। অতঃপর হরিদাস কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। অন্যদিকে তার দুষ্টু বউ মনে মনে হাসতে লাগলো। হরিদাস ক্ষুধার জ্বালায় মানুষের বাড়িতে বাড়িতে খাবার চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে খাবার দিল না। হঠাৎ তার মনে পড়ল ওই সন্ন্যাসী লোকের অভিশাপের কথা। ওই সন্ন্যাসী লোকটি আমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু খাবার থাকা সত্ত্বেও আমি তাকে খাবার দিইনি। আর এই কারণেই তখন ওই সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়েছিল। তার কারণে এখন আমার এই অবস্থা। যে ছেলের কারণে যুবক বয়সে আমি বিয়ে করিনি, আর সেই ছেলের বউ আমাকে ছি ছি ছি, বলতেও লজ্জা লাগছে।